অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ ভারতীয় সংস্কৃতির ধারা। পাঠ করছি চুমকি সরকার। আমাদের বদ্ধমূল সংস্কার ভারতবর্ষ আর্যদের দেশ। আর্যরাই ভারতবর্ষের আদি অধিবাসী বা প্রকৃত অধিবাসী। তারা আর কোনো দেশ থেকে আসেনি, তারা কোনোদিনই বহিরাগত ছিল না। ভারতীয় সভ্যতার উন্মেষ হয়েছে তাদের সঙ্গেই, তাদের পূর্বে নয়। ভারতের সংস্কৃতির মূল হচ্ছে বেদ। বেদে সব কিছু আছে। বেদজ্ঞ যারা, তাঁরা সর্বজ্ঞ। বেদ যে ভাষায় রচিত, সে ভাষা হচ্ছে দেবভাষা। আর সব ভাষা সে ভাষার সন্তান অথবা তার তুলনায় নিকৃষ্ট। সংস্কৃত ভিত্তিক সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি। তাকে হিন্দু সংস্কৃতিও বলা যায়। যে হিন্দু সে ভারতীয়, যে ভারতীয় সে হিন্দু, মুসলিম বা ইউরোপীয় বহিরাগত বলেই অভারতীয় তথা অহিন্দু। তাদের বাদ দিলেও ভারতের সংস্কৃতির সম্পূর্ণতা হানি হয় না। হাজার বছর আগেই ভারতের সংস্কৃতি সম্পূর্ণতা প্রাপ্ত হয়েছে। তারপরে যদি সে ক্ষীণ হয়ে থাকে তবে সেটা বিদেশি ও বিধর্মীদের অনধিকার প্রবেশের ফলে। এখন যেটা চাই সেটা হলো তার পুনরুজ্জীবন বা রিভাইভাল। তাতে মুসলিমের বা পাশ্চাত্যের কোনো ভূমিকা নেই। পশ্চিমের মতো একটা রেনেসাঁস হয়েছে বা হওয়া উচিত যারা বলে, তারা ভ্রান্ত। ভারত কারো ধার ধারে না ও ধারবে না। ভারতীয় সংস্কৃতি পুরাতন তথা সনাতন, সুতরাং নতুন হবে কি করে? উপরে যে সংস্কারের কথা বলা হলো তার বিরুদ্ধে গত 200 বছরে অসংখ্য প্রমাণ জমেছে। ভারতবর্ষ প্রধানত আর্যদের দেশ। অনার্যরাই তার আদি অধিবাসী। তাদের কেউ বা অস্ট্রিক, কেউ বা মঙ্গল, কেউ বা দ্রাবিড়। আর্যরা বাইরে থেকে এসেছে। আর্যরা যেমন ভারতে এসেছে তেমনি ইরানে গেছে, ইউরোপে গেছে। আর্য সভ্যতা ভারত থেকে আয়ারল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এখন তো আমেরিকা পর্যন্ত। আর্যরা যেখানেই গেছে সেখানেই আর্য পূর্ব সভ্যতার সঙ্গে বিরোধ বেঁধেছে। পরে সন্ধি হয়েছে, সন্ধির ফলে আর্যরা হয়েছে অনার্যীকৃত ও অনার্যরা আর্যীকৃত। মিশ্র সভ্যতার উদ্ভব ঘটেছে, সংস্কৃতিও হয়েছে দেশোচিত ও কালোচিত। যুগে যুগে তার পরিবর্তন ঘটেছে। আর্যেতর ভূভাগ থেকে খ্রিস্ট ধর্ম ও সংস্কৃতি এসে ইউরোপের গ্রিক রোমক ধর্ম ও সংস্কৃতিকে আচ্ছন্ন করেছে। হাজার বছর পরে রেনেসাঁসের কল্যাণে সেই আচ্ছন্ন ভাবটা কেটে গেছে। লোকে আর বিশ্বাস করছে না যে বাইবেলে সব কিছু আছে বা যারা বাইবেলজ্ঞ তারা সর্বজ্ঞ। জ্ঞান, বিজ্ঞান ও যুক্তিতর্কের বন্ধ দুয়ার খুলে যাওয়ায় মধ্যযুগের অন্ধকার ঘুচে গেছে ও আধুনিক যুগের আলোয় 10 দিক উজ্জ্বল হয়েছে। ল্যাটিন হটে গেছে, ইংরেজি, ফরাসি প্রভৃতি এগিয়ে গেছে। ভারতের ইতিহাস নতুন করে লেখার সময় এসেছে। এদেশ আর্যদের অধিকারে আসার আগে যাদের অধিকারে ছিল তারাও বহু পরিমাণে সভ্য ছিল। তারা যে কী পরিমাণ উৎকর্ষ লাভ করেছিল তার প্রমাণ মহেঞ্জোদারো ও হরপ্পার নাগরিক সভ্যতা। খনন কার্য এখনও সমাপ্ত হয়নি। হলে দেখা যাবে যে সিন্ধু উপত্যকার সেই 2টি নগরের মতো আরও কত নগর অন্যান্য নদীকূলে বা সমুদ্রকূলে অবস্থিত ছিল। আর্যদের আগমনের কাল খ্রিস্টপূর্ব 20 থেকে 15 শতাব্দী বলেই অনুমান করা হয়। সিন্ধু উপত্যকার সভ্যতা তার আগেই পূর্ণতা লাভ করেছিল। ওরকম একটি সভ্যতা 1000 বছরের কমে পূর্ণতা লাভ করে না। কৃষি থেকে শুরু করতে হয়, তার সঙ্গে যোগ দেয় কারুশিল্প। বাণিজ্যের প্রয়োজন হয়, তার উপযোগী যানবাহন আবশ্যক হয়। নদীপথে নৌকা, স্থলপথে গাড়ি, বলদ, হাতি, ঘোড়া, উট। পণ্য বিনিময় থেকে ভাব বিনিময়ে আসে। লিপির উৎপত্তি, মুদ্রার উৎপত্তি ঘটে। সভ্যতার সঙ্গে সঙ্গে সংস্কৃতিও বিবর্তিত হয়। রন্ধন, বেশভূষা, মাটির পাত্র, ধাতু নির্মিত অস্ত্র থেকে লোকসংস্কৃতি,
লোকসংস্কৃতির থেকে উচ্চতর সংস্কৃতি, কবিতা, সঙ্গীত, নৃত্য, নাট্য, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, দর্শন, ধর্মশাস্ত্র। আমার অনুমান আর্যদের আগমনের পূর্বেই ভারতের নদী ও সমুদ্রকূলে ছোট বড় শহরগঞ্জ, বন্দর গড়ে উঠেছিল, গ্রাম গড়ে উঠেছিল আরও আগে। লোকসংস্কৃতি তো বিবর্তিত হয়েছিলই। সঙ্গীত, নৃত্য, নাট্য, কবিতা প্রভৃতি উচ্চতর সংস্কৃতিরও বিবর্তন ঘটেছিল। আর্যরাই এসে এসব প্রবর্তন করে এমন নয়। দক্ষিণ ভারতের দ্রাবিড় সভ্যতা ও সংস্কৃতি আর্যদের আগমনের পূর্বেই বহুদূর প্রগতি করেছিল। আমার তো মনে হয় বাংলাদেশের আর্যপূর্ব সভ্যতা ও সংস্কৃতিও বঙ্গোপসাগরের অপর পাড়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেছিল। পাণ্ডব বর্জিত দেশ বলে এ দেশ সভ্যতা ও সংস্কৃতি বর্জিত ছিল না। আর্যরা কবে আসবে না আসবে তার জন্যে দেশের সভ্যতা বা সংস্কৃতি অপেক্ষা করে বসে থাকেনি। নিজেই উদ্যোগী হয়ে সিংহলে গেছে, জবদ্বীপে গেছে। আর্য দেবদেবীর চেয়ে লৌকিক দেবদেবীর সংখ্যা ও প্রভাব এ দেশে তখনও বেশি ছিল, এখনও বেশি। বেদের চেয়ে তন্ত্রের প্রভাব বেশি এ দেশে। ব্রাহ্মণ প্রাধান্য ১৫০০ বছরের আগে ছিল না, তার পূর্বে বৌদ্ধ প্রাধান্য, জৈন প্রাধান্য ছিল। যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় বাংলাদেশ একটা প্রদেশে পরিণত হয়নি, ভারতকেও দেশ বলা হতো না, বর্ষ প্রায় মহাদেশের মতো। আর্য পূর্ব সংস্কৃতির বহমান ধারার সঙ্গে আগন্তুক আর্য সংস্কৃতির বহমান ধারা সম্মিলিত হয়ে যে যুক্তবেণী রচনা করে রামায়ণ, মহাভারত তারই সৃষ্টি। ততদিনে আর্য অনার্য বহুল পরিমাণে বিমিশ্র হয়েছে, তাকে আর অমিশ্র করবার উপায় নেই। তবু বর্ণশুদ্ধির জন্যে ও বর্ণ সাংকর্যের ভয়ে যত রকম কঠোর বিধান জারি করা হয়। আর্যপূর্ব যুগেও কতক লোক পৌরোহিত্য করত, কতক লোক করত রাজ্য শাসন ও যুদ্ধ, কতক লোক বাণিজ্যে লিপ্ত থাকত। এরাও আর্যদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বর্ণের অন্তর্ভুক্ত হয়। গোড়ার দিকে এই ৩ বর্ণের মধ্যে বিবাহ চলত। এই ৩ বর্ণ অর্থাৎ দ্বিজাতি একদিকে ও চতুর্থ বর্ণ শূদ্র অন্যদিকে। শূদ্ররা সাধারণত আর্যপূর্ব সমাজেরই বৃহত্তর অংশ, চাষি আর কারিগর আর মজুর শ্রেণীর লোক, যাদের না হলে জগন্নাথের রথ চলে না, অথচ চালক তারা নয়, তারা চালিত। আমেরিকার দরিদ্র শ্বেতাঙ্গদের মতো ভারতের দরিদ্র আর্যরাও তাদের সঙ্গে ছিল। উচ্চতর সংস্কৃতিতে তাদের ভাগ সামান্য হলেও লোকসংস্কৃতিতে অসামান্য। ভারতের আর্যতর সংস্কৃতির উচ্চতর স্তর মোটের উপর আর্য ও আর্যপূর্ব পুরোহিত ও সৈনিক বণিকদের নেতৃত্বে চালিত ও বিকশিত এলিট সংস্কৃতি। রামায়ণ মহাভারতের কল্যাণে সে সংস্কৃতি সর্বস্তরে ব্যাপ্ত হয়, আর বৌদ্ধ জৈন ধর্মের শিক্ষায় সে সংস্কৃতি দীন ও হীন, পতিত পাতিত, শূদ্র ও অন্তজকেও 2 হাত বাড়িয়ে কোলে টেনে নেয়। বৈদিক দেবতাদের উপাসকদের মধ্যেও ক্রমে ভক্তিবাদের প্রাবল্য হয়। তখন ভক্তির তরঙ্গ উঠে জাতিবর্ণের বেড়া ভেঙে দেয়, তবে সমভূম করে না সমাজকে। পরবর্তীকালে যাকে হিন্দু বলে অভিহিত করা হয় তার যেটি উদারতার ধারা, সেটি বৌদ্ধ সাধনার মতো ভারতের বাইরেও প্রসারিত হয়। তার গতিবেগ চীন, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তিব্বত, মধ্য এশিয়া, বর্মা, ইন্দোচীনেও অনুভূত হয়। কিন্তু প্রসারণের পরে আসে সংকোচনের যুগ। সব সভ্যতার ইতিহাসে এটা দেখতে পাওয়া যায়। ভারতীয় আর্য প্রভাবিত দ্বিজাতি পরিচালিত বৈদিক বৌদ্ধ উদার নৈতিক সংস্কৃতি ভিত্তিক সংস্কৃতি একদা তার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে ধীরে ধীরে নেমে আসে, থেমে আসে, আপনাকে গুটিয়ে আনে। চূড়ান্ত পর্যায়ের কাল আমাদের ইতিহাসের স্বর্ণযুগ, গুপ্তবংশীয় রাজাদের যুগ। এই যুগে সাগর পাড়ের ভারতীয় সভ্যতা তার সুদূরতম সীমায় পৌঁছায়। হিমালয় পাড়ের ভারতীয় সভ্যতাও। এর পরের অধ্যায় কুপমণ্ডুকতা, সমুদ্রযাত্রা নিষিদ্ধ হয়ে যায়। হিমালয় অতিক্রম করাও তাই।
হিন্দু সমাজের নিয়মকানুন দিন দিন আরও কড়া হয়। কেউ তো বিদেশে যাবেই না, বিদেশ থেকে কেউ এলে তাকেও সমাজে নেওয়া হবে না, যেমন গ্রিকদের, শকদের, কুষাণদের, হুনদের নেওয়া হয়েছিল। এই কুপমণ্ডক অবস্থায় ভারতের দুর্বলতা ইসলামকে সহজে পথ ছেড়ে দেয়। সংস্কৃত ভিত্তিক সংস্কৃতির ঘরে নতুনত্বের অভাবও ছিল, সেটা ভরাবার জন্যে আরব্য তথা পার্শ্বিক ভিত্তিক সংস্কৃতির প্রয়োজনও ছিল, আরও পরে ইংরেজি ভিত্তিক সংস্কৃতির। ভারতের মধ্যযুগ শুরু হয় ইউরোপের মধ্যযুগেরই প্রায় সমসাময়িক কালে, শেষ হয়ও তেমনি সমসাময়িক কালে। প্রায় সমসাময়িক বলেছি এই জন্যে যে ভারতের মধ্যযুগ 102 বছর বিলম্বে আসে, 102 বছর বিলম্বে যায়। আমাদের মধ্যযুগের প্রথম আধখানা জুড়ে ছিলেন রাজপুত রাজন্যরা, আর আধখানা তুর্ক ও মোগল সুলতান ও বাদশারা ভারতের মুসলিম শাসন গোটা মধ্যযুগটা অধিকার করেনি। ইংরেজ অধিকার তো তারও 3 ভাগের 1 ভাগ। তবে যত কম সময়ই থাকুক না কেন, ইংরেজরা এসেছিল আধুনিক যুগের বার্তা নিয়ে, ওরাই প্রবর্তন করে ভারতের আধুনিক যুগ। মধ্যযুগীয় হিন্দু তথা মুসলিম শক্তিতে নিশ্চয়ই তফাৎ ছিল, কিন্তু উভয়ই মধ্যযুগীয়। অপরপক্ষে ওদের সঙ্গে ইংরেজদের তফাৎ শুধু যে ধর্মে ধর্মে বা ঐতিহ্যে ঐতিহ্যে তফাৎ তাই নয়, যুগে যুগে তফাৎ। সে তফাৎ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে বস্তুগত অজ্ঞানের। ইংরেজরা যে সময় এই উপমহাদ্বীপে আসে তার আগেই তাদের মহাদেশের পশ্চিমাংশে রেনেসাঁস ও এনলাইটেনমেন্ট ঘটে যায়। এই দুটি আলোকবর্তিকা থাকে তাদের হাতে, তাদের মশাল থেকে আমরাও আমাদের মশাল জ্বালিয়ে নিই। তখন আমাদের এখানেও ঘটে রেনেসাঁস তথা এনলাইটেনমেন্ট, তবে তেমন উজ্জ্বলভাবে নয়। তার কারণ কি আমাদের পরাধীনতা, না আমাদের অতীতমুখীনতা? পুরাতনকে আমরা সনাতন বলে ভাবি, নতুনকে ক্ষণিকের বলে উড়িয়ে দেই। এটা কি হিন্দু কি মুসলমান উভয়েরই মজ্জাগত। ইউরোপের ছোঁয়া না লাগলে, দোলা না লাগলে, ধাক্কা না লাগলে আমরা যে তিমিরে ছিলুম সেই তিমিরেই থাকতুম। আমাদের প্রতিবেশী চীন জাপানের সম্বন্ধেও সেই কথা খাটে, তেমনি ইরান, তুর্ক, আরব প্রতিবেশীদের সম্বন্ধেও। সাম্রাজ্যবাদী হয়ে যারা আমাদের আঘাত করেছে তারাই প্রগতিবাদী হয়ে আমাদের জাগিয়েছে। তুর্ক, মোগল প্রভৃতি ইসলামপন্থীদের আগমনের পূর্বেই আমাদের সংস্কৃত ভিত্তিক সংস্কৃতি বস্তুজ্ঞান হারিয়েছিল। বস্তুজ্ঞান না থাকলে কি ব্রহ্মজ্ঞান থাকে? ব্রহ্মজ্ঞান থাকলে আরও কয়েকখানি গীতা উপনিষদ লেখা হতো, রাশি রাশি টিকাভাষ্য নয়, আরও কয়েকটি দর্শনের উৎপত্তি হতো। রাশি রাশি ভক্তিগ্রন্থের বা পুরাণের নয়, ভক্তিও মহামূল্য নিধি, ভক্তিকে খাটো করা উচিত নয়। তবু এ কথা মানতে হবে যে জ্ঞান বিজ্ঞান তথা মৌলিক সৃষ্টির দিক থেকে সংস্কৃত সাহিত্য দীর্ঘকাল ধরে পায়চারি করতে থাকে। এমন সময় হাজির হয় পার্শ্বিক বা ফার্সিক ভিত্তিক সংস্কৃতি, তার সঙ্গে আরব্য সংস্কৃতি। আরব্য সংস্কৃতি যে কোরআন সর্বস্ব ছিল তা নয়, তার অঙ্গে অঙ্গীভূত গ্রিক দর্শন, চিকিৎসাবিদ্যা, জ্যোতিষ, আরবি ফার্সি শিক্ষার দ্বার হিন্দুদের কাছেও মুক্ত ছিল। যারা টোল চতুষ্পাঠীতে প্রবেশ পেত না তারা মক্তবে মাদ্রাসায় প্রবেশ পেত। শূদ্ররা সংস্কৃত থেকে বঞ্চিত ছিল, আরবি ফার্সি থেকে বঞ্চিত হলো না। রাষ্ট্র যেখানে মুসলমানের হাতে সেখানে সংস্কৃত তেমন অর্থকরী নয়, ফার্সি যেমন। কায়স্থ প্রভৃতি জাতের ছেলেরা এই প্রথম মাথা তোলার সুযোগ পায়। তুর্ক মোগল শাসনে হিন্দুদের ভাগ্যে যেসব পদ জোটে সেসব আর ব্রাহ্মণ ক্ষত্রিয়দের একচেটে নয়। হিন্দু সমাজের নিম্নতর অংশ তার শরিক হয় ও প্রতিযোগিতায় আরও উচ্চে ওঠে। মুসলিম শাসন এদিক থেকে বৈপ্লবিক, ব্রিটিশ শাসনও আরও একদিকে প্রগতিশীল ছিল। তবে শুধু মুসলিম শাসন নয়, অবশিষ্ট হিন্দু শাসনও। সর্বত্র দেখা যায় সংস্কৃত কোণঠাসা হচ্ছে, তার জায়গা নিচ্ছে বাংলা, হিন্দি, মারাঠা, তামিল, তেলুগু প্রভৃতি অসংস্কৃত ভাষা ও সাহিত্য। সংস্কৃত থেকে ভাবানুবাদ হয়ে যায় রামায়ণ, মহাভারত প্রভৃতি বিবিধ গ্রন্থের। লোকে তাদের জন্যে সংস্কৃতির মুখাপেক্ষী হয় না। সংস্কৃতি এইভাবে সর্বস্তরে ছড়িয়ে যায়। বেদ কিন্তু গুহায় নিহিত থাকে,
কোরআনও। তার জন্যে আরও একটা বিপ্লবের প্রয়োজন ছিল, ইংরেজি শিক্ষার। বেদ ও কোরআন ইংরেজিতে তর্জমা হয়ে যায়, তার থেকে আসে বাংলা হিন্দি ভাষায় মূলের অনুবাদ বা অনুবাদের অনুবাদ। আর্য পূর্বেরা যেমন করে আর্যীকৃত হয়েছিল, আর্যরা যেমন আর্যী পূর্বীকৃত হয়েছিল, হিন্দুরাও তেমনি করে মুসলিম প্রবাহিত হয়, মুসলিমরাও তেমনি করে হিন্দু প্রভাবিত, উভয়ই পাশ্চাত্য প্রভাবিত তথা আধুনিকত্বে উপনীত। এই যে উপনয়ন, এটা 1000 কি 1200 বছর পরে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ। আরবি ফার্সি শিক্ষার চেয়ে ইংরেজি শিক্ষার প্রতিপত্তি ও প্রসার বেড়ে যায়। ইউরোপের সঙ্গে গভীরতর গ্রন্থিবন্ধন হয়। সে গ্রন্থি ব্রিটিশ অপসরণের পরেও ছিন্ন হয় না। এখন তো সংস্কৃত শিক্ষার ওপর কোনো রকম বাধা নিষেধ নেই, তবু লোকে ইংরেজি শিক্ষাকেই অগ্রাধিকার দেয়। যেখানে অর্থকরী নয় সেখানেও অ্যালিট বলতে একদা সংস্কৃত শিক্ষিত বোঝাতো, পরে আরবি ফার্সি শিক্ষিত, আরও পরে ইংরেজি শিক্ষিত, এখনও তাই। যেদিন বাংলা শিক্ষিতকে হিন্দি শিক্ষিত বোঝাবে সেদিনের কত দেরি। উচ্চতর সংস্কৃতি এখনও অ্যালিট, কিন্তু সেই অ্যালিট নয়। সংস্কৃতির যে অংশটা লোকসংস্কৃতি, সেটার সঙ্গে উচ্চতর সংস্কৃতির বিভেদ আদি যুগেও ছিল, মধ্যযুগেও ছিল, আধুনিক যুগেও রয়েছে। এই বিভেদ কি শিল্পায়ন তথা নগরায়নের দ্বারা দূর হবে বা হ্রাস পাবে? নতুন কোনো অ্যালিট উঠবে, না এই শ্রেণীটাই লোপ পাবে? ওদের স্থান কি জনগণ নিতে পারবে? আর্য পূর্ব সংস্কৃতির বহমান ধারার সঙ্গে আগন্তুক আর্য সংস্কৃতির বহমান ধারা সম্মিলিত হয়ে যেমন একটি যুক্তবেণী রচনা করেছিল, তেমনি আরেকটি যুক্তবেণী রচনা করত মুসলিম পূর্ব হিন্দু সংস্কৃতির বহমান ধারার সঙ্গে আগন্তুক মুসলিম বা পারসিক তথা আরব্য সংস্কৃতির বহমান ধারার সঙ্গম। সেদিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর আর অগ্রসর হওয়া গেল না। ইউরোপ এসে পড়ল ইংরেজ পূর্ব হিন্দু মুসলিম মধ্যযুগীয় সংস্কৃতির বহমান ধারার সঙ্গে আগন্তুক পাশ্চাত্য তথা আধুনিক যুগীয় সংস্কৃতির বহমান ধারার সঙ্গমও কিছু দূর অগ্রসর হয়। এমন সময় পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়ে যায়, নইলে আরও একটি যুক্তবেণী রচিত হতে পারত। 3টি যুক্তবেণীর রচনা সমাপ্ত হলে ভারতীয় সংস্কৃতি হতো 3 জোড়া সংস্কৃতির ত্রিবেণী সঙ্গম। আর্যপূর্ব আর আর্য মিলে প্রাচীন হিন্দু, হিন্দু আর মুসলিম মিলে মধ্যযুগীয় হিন্দুস্থানি, ভারতীয় আর আধুনিক পাশ্চাত্য মিলে আধুনিক ভারতীয়। যে দুটি বেণী রচনা অসমাপ্ত থেকে গেল, সে দুটি কি চির অসমাপ্ত থেকে যাবে? না, আবার চেষ্টা করা যেতে পারে যাতে সমাপ্ত হয়। আমাদের পূর্বপুরুষদের আরব্ধ অথচ অসমাপ্ত কাজ আমাদের উপরই বর্তায়। আমরা না পারলে আমাদের উত্তর পুরুষদের উপর। একদা আমার ধারণা ছিল যে হিন্দু মুসলমানের সাংস্কৃতিক মিলন হিন্দুস্থানি সঙ্গীতে তথা ইন্দো পারসিক স্থাপত্যে তথা উর্দু সাহিত্যে মূর্ত হয়েছে। তাছাড়া বেশভূষায় আদব কায়দায় চালচলনেও অভিজাত মহলের হিন্দু মুসলমানের একত্ব ঘটেছে। কিন্তু সে ধারণা একেবারে ভুল না হলেও পুরোপুরি ঠিক নয়। ভারতীয় মুসলমানদের একজোড়া উত্তরাধিকার, একটা তো ভারতীয় আর একটা মধ্যপ্রাচ্য। তাদের সেই মধ্যপ্রাচ্য উত্তরাধিকারের অল্পই হিন্দুরা পেয়েছে, তেমনি হিন্দুদের উত্তরাধিকারের যেটা প্রাচীনতর অংশ তার ভাগও মুসলমানরা অল্পই পেয়েছে। অল্পের সঙ্গে অল্প মিলে কতটুকু মিলন ঘটাতে পারে? অজ্ঞতার সঙ্গে অজ্ঞতা মিলে তার চেয়ে বহু গুণ অমিল ঘটিয়েছে। প্রাচীন গ্রিস ও প্রাচীন রোম সম্বন্ধে আমরা সামান্যই জানি, তেমনি খ্রিস্ট ধর্ম সম্বন্ধেও আমাদের জ্ঞান পরিমিত। তাদের বাদ দিয়ে আধুনিক ইউরোপের সঙ্গে প্রাচীন ভারতের মিলন কি সম্ভব? অথচ এই ছিল আমাদের ধ্যান। এই ধ্যান ব্যর্থ হয়েছে। প্রাচীনের সঙ্গে প্রাচীনের ও আধুনিকের সঙ্গে আধুনিকের মিলনই সম্ভব ও সঙ্গত। এখন তারই ধ্যান করতে হবে। ভারতীয় সংস্কৃতি বরাবরই মেলাবার সাধনা করেছে, কখনো পেরেছে কখনো পারেনি, কিংবা খানিকটা পেরেছে, তার পরিপূর্ণতার জন্যে বাকিটার প্রয়োজন আছে, তাই তার পক্ষে আত্মসন্তুষ্ট হওয়া সাজে না।
আমাদের 5,000 বছরের সংস্কৃতি 6টি মহান যুগ অতিক্রম করে এসেছে। প্রথমটি হরপ্পা মহেঞ্জোদারোর সিন্ধু সভ্যতার বিস্মৃত যুগ। আর্য আগমনের পূর্ববর্তী ভারত ছিল সুমেরিয়া ও মিশরের পর তৃতীয় প্রাচীনতম সভ্যতার বিকাশ ক্ষেত্র। দ্বিতীয়টি আর্য আগমনের পরবর্তী বেদ উপনিষদ, বৌদ্ধ, জৈন ও ব্রাহ্মণ্য ধর্ম ও দর্শনের সিন্ধু থেকে গঙ্গামুখী ও উত্তর থেকে দক্ষিণমুখী অভিযানের যুগ। তৃতীয়টি রামায়ণ মহাভারতের পুরা কাহিনীকে শাশ্বত কাব্যে গ্রথিত করার ও বৌদ্ধ ধর্মকে সুদূর প্রসারী করার যুগ, যে যুগে ভারতীয় হিন্দু বৌদ্ধ সংস্কৃতি এশিয়ার অধিকাংশ দেশে পরিব্যাপ্ত হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটি যুগের স্থায়িত্ব কম বেশি এক সহস্রাব্দী। চতুর্থটি গুপ্ত বংশের পরবর্তী রাজপুত পাল যুগ। এ যুগ 6 শতাব্দীর মধ্যে শেষ হয়। সঙ্গে সঙ্গে প্রাচীন ভারতীয় বা হিন্দু বৌদ্ধ সংস্কৃতিও নিঃশেষিত হয়ে যায়। বাইরে থেকে প্রেরণা সংগ্রহের প্রয়োজন ছিল। সে প্রেরণা একদিন না আরেক দিক থেকে আসতো। প্রথমে এলো মধ্যপ্রাচ্য থেকে। এশিয়ার সেই ভূখণ্ড ভারতের মতো বহুকালের সভ্যতা ও সংস্কৃতি সম্পন্ন। আর্য সেমিটিক ধারা মিলে সেখানেও যুক্তবেণী রচনা করেছিল। মধ্যপ্রাচ্য থেকে নতুন প্রেরণা পেয়ে ভারতীয় সংস্কৃতি আবার পুষ্পিত হয়। পঞ্চম যুগে উপনীত হয় ভারতের ইতিহাস। এ যুগ আকবর শাহজাহানের যুগ, নানক কবির চৈতন্যের যুগ, চণ্ডীদাস বিদ্যাপতি মীরাবাই তুলসীদাসের যুগ, বাংলা, হিন্দি, মারাঠা, গুজরাটি প্রভৃতি সাহিত্যের বিকাশের যুগ, হিন্দুস্থানি সঙ্গীতের গৌরবের যুগ। কিন্তু এই যুগও 6 শতাব্দীর মধ্যেই নতুন প্রেরণার অভাবে প্রাণহীন হয়ে পড়ে। তখন অভিনবতর প্রেরণা আসে সাগর পার থেকে। কখনো কেউ কল্পনা করতে পারেনি যে ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি অর্বাচীন দেশ কালক্রমে সুসভ্য ও সুসংস্কৃতিমান হয়ে ভারতকে, চীনকে, জাপানকে প্রেরণা যোগাবে। এটা যে সম্ভব হলো তার কারণ এসব দেশের রেনেসাঁস ও এনলাইটেনমেন্ট। ভারতের ঠিক এই জিনিসটির অভাব ছিল। চীন জাপানেও ষষ্ঠ যুগ আমাদের ঊনবিংশ তথা বিংশ শতাব্দীর নবজাগরণ। এ যুগ এখনও সমাপ্ত হয়নি। যে জাগরণ এসেছে সংস্কৃতি ক্ষেত্রে তার শ্রেষ্ঠ প্রতিভু রবীন্দ্রনাথ। কিন্তু শেষ প্রতিভু তিনি নন। মাত্র 200 বছরে একটা সাংস্কৃতিক যুগের অবসান হয় না। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর সম্ভাব্যতা এখনও নিঃশেষিত হয়নি। হতে পারে যে মধ্যবিত্তরা অবক্ষয়গ্রস্ত, কিন্তু তাদের অবসাদ তো সারা দেশের জনগণের অবসাদ নয়। জনগণের দিকে তাকালে আমি অসীম সম্ভাবনা দেখতে পাই। যুগ এখনও অসমাপ্ত। এখনও শুধু পশ্চিম ইউরোপ থেকে নয়, পৃথিবীর সব দিক থেকে প্রেরণা আসছে। আমাদের সৃষ্টি বাইরে সম্প্রসারিত হচ্ছে। এরপর আসবে সপ্তম যুগ। জনগণের ভেতর থেকে উদ্ভব হবে নূতন সংস্কৃতি।